সুকান্ত মজুমদারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখনই নির্বাচনী আবহ তৈরি হয় তখনই দেখবে মন্তব্য পাল্টা মন্তব্যে বাংলার রাজনীতি তপ্ত হয়। মানুষের কাছে একটা নিবিড় জনসংযোগের প্রকল্প হিসাবে এই প্রকল্পটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। তোমাকে এটা মানতে হবে যে ভোট গণনার পর নির্বাচন কমিশনের যে ঘোষণা, সেই ঘোষণা তোমাকে মানতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন, এবং বললেন অন রেকর্ড। বলছি কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সুকান্ত মজুমদারকে বুঝিয়ে দিলেন যে আমি ভাই 7 লাখে জিতেছি আর তুমি জিতেছ 8,000। যেমন এসআইআর চলছে, আমি বলবো এই মুহূর্তে বঙ্গে চলছে পিআইআর, পলিটিক্স ইন্টেন্সিভ রিভিশন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রাজ্যের সবথেকে চর্চিত বিষয়, একদিকে এসআইআর আবহ, তার মধ্যে সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন সেই বিতর্ক কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু। শুভেন্দু অধিকারী একদিকে বলেছিলেন যে নন্দীগ্রামে প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে আসুন, এসে লড়ুন। সেখানে সুকান্ত মজুমদারও সেই একই কথা বলছেন। এর প্রত্যুত্তরে একদিকে সেবাশ্রয় ট্যুর, সেটার উদ্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন, প্রায় 2 মাস ব্যাপী কর্মসূচি, এবং সেখান থেকে সুকান্ত মজুমদারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। সুচারুদা, একদিকে এসআইআর আবহ বাংলায়, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় টু। আমরা দেখেছিলাম যে এই বছরই লোকসভা নির্বাচনের পরপর প্রায় 6 মাসের মাথায় জানুয়ারির 2 তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় 1 করেছিলেন, তারপর আবার ডিসেম্বরের 1 তারিখ সেবাশ্রয় 2। সেখান থেকে সুকান্ত মজুমদারকে আক্রমণ, যে নন্দীগ্রামে প্রার্থী হবেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আরও বিস্তারিত কি বলেছেন উনি? দেখো, একদিকে এসআইআর চলছে, একদিকে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে, এবং এই স্ট্র্যাটেজি সাজাতে গিয়ে মন্তব্য পাল্টা মন্তব্য হবে, তর্ক পাল্টা বিতর্ক হবে। কারণ এটাই পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা সার্বিক চিত্র। যখনই দেখবে পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহ তৈরি হয়, সেটা বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, যখনই নির্বাচনী আবহ তৈরি হয় তখনই দেখবে মন্তব্য পাল্টা মন্তব্যে বাংলার রাজনীতি তপ্ত হয়। এক্ষেত্রেও সেটা শুরু হয়ে গেল। সেবাশ্রয়ের মতো একটা বড় প্রকল্প, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ঢুকে গিয়েছিলেন, এবং ডায়মন্ড হারবার তার নির্বাচনী ক্ষেত্র, সেটাকে তিনি পাল্টা গুরুত্ব দেন, এবং এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে ম্যান টু ম্যান, মানে মানুষের কাছে একটা নিবিড় জনসংযোগের প্রকল্প হিসাবে এই প্রকল্পটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। তার ডিভিডেন্ড অতীতের নির্বাচনে তিনি পেয়েছেন। ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন। ফলে এই যে হায়েস্ট মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, যদিও তা নিয়ে অনেক বিতর্ক আছে, ভারতীয় জনতা পার্টির অনেক বক্তব্য আছে, বামেদের বক্তব্য আছে, সেখানে নির্বাচন ঠিকঠাক হয়নি, কারচুপি হয়েছে, না হয়েছে, কিন্তু তোমাকে এটা মানতে হবে যে ভোট গণনার পর নির্বাচন কমিশনের যে ঘোষণা, সেই ঘোষণা তোমাকে মানতে হবে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সেবাশ্রয় 2 শুরু করলেন, এমন একটা প্রেক্ষাপট যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, সেই সময় সেবাশ্রয় 2কে আরও কিভাবে ট্রান্সফর্ম করা যায়, আরও কিভাবে স্বচ্ছ করে এই প্রকল্প নিয়ে মানুষের কাছে চলে যাওয়া যায়, ডায়মন্ড হারবার বাসীর মন জয় করা যায়, সেই চেষ্টাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। তাতে বোধহয় ঘৃতাহুতির কাজ করলেন সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করলেন যে নন্দীগ্রাম থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা কোন দিক থেকে তিনি, কোন নিশ্চয়তা বা কোন ভরসা থেকে তিনি অ্যানাউন্স করেছেন, সেটা একান্তই সুকান্তবাবুর বিষয়। কিন্তু সুকান্ত মজুমদারের এই কাউন্টার নিয়ে প্রশ্ন করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করলেন, এবং তিনি বললেন যে সুকান্ত মজুমদার ঠিক করে দেবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নির্বাচনে বা কোন জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন দল যেটা তাকে বলবে তিনি তাই করবেন। এখানে দল বলতে তার সুপিরিয়র লিডারকে মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বে। আমাদের কাছে এ পর্যন্ত যে সুস্পষ্ট তথ্য, তাতে লোকসভার এই জায়গা ছেড়ে, সাংসদ পদ ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে কন্টেস্ট করছেন না। কিন্তু তা সত্ত্বেও বিতর্ক যেহেতু উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দল সব কিছু ঠিক করবে, দল ঠিক করবে যে আমি দার্জিলিং থেকে লড়বো না আমি নন্দীগ্রাম থেকে লড়বো। দল যদি বলে আমি নন্দীগ্রামে যাব, অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন, এবং বললেন অন রেকর্ড বলছি। সেবাশ্রয় প্রকল্পের যখন তিনি এই 2 এর ঘোষণা দিচ্ছেন, সেই সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কথা বলছেন, অন রেকর্ড বলছি, দল যদি বলে নন্দীগ্রাম থেকে লড়াই করতে তাহলে নন্দীগ্রামে হবে, দল যদি বলে পাহাড়ে উত্তরবঙ্গের কোনো আসন থেকে দার্জিলিং থেকে লড়তে তাহলে তাতে লড়বো। আমি ওসব ভয় করি না, অন রেকর্ড বলছি। সুকান্ত মজুমদারের এত চিন্তার বিষয় কি রয়েছে? তিনি যদি এত বড়ই রাজনীতিবিদ হন, অর্থাৎ তার রাজনৈতিক যে ক্যারিশমা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন তাহলে তিনি কেন বালুরঘাটে 8,000-এ জিতলেন? 80,000-এ জিততে পারতেন, 1 লাখে জিততে পারতেন। কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সুকান্ত মজুমদারকে বুঝিয়ে দিলেন যে আমি ভাই 7 লাখে জিতেছি আর তুমি জিতেছ 8,000-এ। ঠাড়ে ঠোড়ে বোঝানো। হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে থাকবে বাম আমলে এরকম যে ওরা 35 আর আমরা 200 এত, এই দাম্ভিকতা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাউন্টার করলেন, খুব সুচিন্তিত, সুবুদ্ধি সহকারে কাউন্টার করলেন। তুমি অতীতের যদি রেকর্ড দেখো, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্ডার দ্য বেল্ট কোনো ব্যক্তিগত আক্রমণের রাস্তায় কিন্তু যায়নি। তাকে অনেক রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিগত আক্রমণ করেছেন, ভারতীয় জনতা পার্টি বারবার তাকে নিশানায় রাখেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ট্র্যাটেজিক্যালি লাইনটা সবসময় পরিষ্কার রেখেছেন। আজকেও যখন সুকান্তবাবুকে বললেন, তিনি তার সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন, এছাড়া কিন্তু আর ব্যক্তিগতভাবে কোনো বাজে কথা তিনি বলেন। তিনি বলেছেন যে যদি এতই সাংগঠনিক শক্তিশালী সুকান্ত মজুমদার হতেন তাহলে 8,000 ভোটে জিতলেন কেন লোকসভায়? বালুরঘাটের মতো লোকসভা বিজেপির জন্য হাওয়া ছিল, তাহলে সেখানে তিনি 8,000 কেন 80,000 ভোটে জিততে পারতেন। ফলে এই প্রেক্ষাপটটা তোমাকে বুঝতে হবে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে কাউন্টার করছেন, আবার এটাও ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কল দিচ্ছেন যে এসআইআর একটা নামও বাদ গেলে, বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নেমে আন্দোলন করবে, এবং নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনকে টের পেতে হবে যে এই পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ভয়ঙ্কর। ফলে তিনি কিন্তু খুব ব্যালেন্স পলিটিক্স করছেন। একদিকে ভারতীয় জনতা পার্টিকে কাউন্টার করছেন, আবার তৃণমূলের 10 জনের টিম বাড়িয়ে দিয়ে চলে যাও, কমিশনকে 10টা প্রশ্ন করো, 5টা প্রশ্ন করো, যেটাই হোক, সবটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। আমি তোমাকে বলছি যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। তুমি ভাবো তো, প্রশান্ত কিশোর তো পাশে নেই, প্রশান্ত কিশোর চলে গেল, তার রেখে যাওয়া সেই টিমকে লালন পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি, আইপ্যাক, তাদেরকে বুদ্ধি দিচ্ছেন, স্ট্র্যাটেজি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে সেবাশ্রয় 2 নিয়ে তিনি গেছেন, নতুন পরিকল্পনা, ডায়মন্ড হারবারের প্রত্যন্ত গ্রাম, ওই ধরো শিরাকোল বা আরও যে মানে ডেন জায়গাগুলো রয়েছে যেখানে ঢোকে না স্বভাবত নেতারা, সেখানকার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কিনা, সেখানকার মানুষ স্থানীয় যা যা পরিষেবা আছে পাচ্ছে কিনা, রেশন পরিষেবা পাচ্ছে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন। আজকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে অন্যান্য জেলায় আলোচনা হচ্ছে, যদিও এখনো অন্যান্য জেলা সেভাবে করতে পারেনি। ফলে তিনি তার ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণভাবে করেছে। দেখো, বলেছিল আমি ডায়মন্ড হারবার ক্লাব করব, হয়েছে ডায়মন্ড হারবার ক্লাব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এতটা স্ট্র্যাটেজিক্যালি, তুমি ভাবো এই আর কদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সফরে আসছেন লায়নেল মেসি। সেই মেসি বিভিন্ন প্রদর্শনী ম্যাচ খেলবেন, বিভিন্ন করবেন, সেখানে দেখো ডায়মন্ড হারবার ক্লাব ঠিক সুযোগ করে দিয়েছে। আমি বলছি না সারা কোন ক্ষমতা বলে রাজনৈতিক প্রভাবে, সুযোগ তো তারা করে নিয়েছে। তাহলে তোমাকে এই জায়গাটা ভাবতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আরও বেশি পরিণত একজন রাজনীতিবিদ, এবং তিনি কিন্তু ওই কারোর কথায় গরম হয়ে গিয়ে হঠাৎ করে আমি কাদায় নেমে পড়লাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নেই। অনেক বেশি পলিশড এবং অনেক বুদ্ধিদীপ্ত সহকারে তিনি সুকান্ত মজুমদারকে এই পাল্টা কাউন্টার দিলেন।
একদমই আমরা দেখেছিলাম যখন এর আগে সেবাশ্রয় 1 হলো তখন প্রায় 12,43,706 জনের মতন সেই উপকারিতা পেয়েছেন, সেবাশ্রয় সুবিধা পেয়েছে। আবার সেবাশ্রয় 2, তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ নিয়ে বহু মানুষ যাচ্ছেন, কারোর হার্টে ব্লক, কোনো একটা শিশুর হার্টে ব্লক, সেই নিয়ে তিনি নিজে সেই অর্থ সাহায্য করে চিকিৎসা করেছেন। কিন্তু এবার সেবাশ্রয় 2 থেকে বিএলওদের উদ্দেশ্যে একটা বার্তা দিলেন, যেখানে কমিশন বলেছে বিএলওদের বেতন হবে 12,000 টাকা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার এত কোটি টাকা বকেয়া রয়েছে যেটা কেন্দ্র দিচ্ছে না, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। সেই শ্বেতপত্রর কথাও উঠল এবং তার পাশাপাশি বলল রাজ্য সরকার যখন বেতনটা দেবে, তৃণমূল সরকার প্রতিটা বিএলওকে 60,000 টাকা করে বেতন দেবে এই কাজের জন্য, সেই ঘোষণাও আজকে করে দিলেন। ফলে বিএলওদের মধ্যে একটা অসন্তোষ ছিল এর আগে, আমরা বহুবার দেখেছি বিএলওরা বিক্ষোভ করছেন। জাকির হোসেন কিছুদিন আগে মারা গেলেন, মুর্শিদাবাদের বিএলও, তার পরিবার পরিজনরা বলছেন যে আমার স্বামী তো স্কুল টিচার ছিলেন, মারা গেছেন, তা আমার পরিবারটা বা চলবে কিভাবে। কমিশনে গেছেন, দেখা করেছেন। এই জায়গা থেকে বিএলওদের জন্য একটা বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদম, এবং এটাও কিন্তু খুব ট্যাক্টফুলি তোমাকে ভাবতে হবে। দেখো, বিএলওরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বলছেন এই সিও আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, এই মানুষটি আমাদের জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে, আমাদের আরো টাইম দরকার। দেখো, চাপের কাছে নথি স্বীকার জাতীয় নির্বাচন কমিশন করেছে, এক্সটেন্ডেড হয়ে গেল, আরো বেশ কয়েকটা, আরো একটা সপ্তাহ বোধহয় 7-8 দিন বেশি পাওয়া গেল। এইটা কিন্তু এই যে তাদের মধ্যে বিএলওদের মধ্যে বা বুথ লেভেল অফিসারদের মধ্যে ক্ষোভের আগুন জ্বালালোটাকে একটু ভালো করে খোঁজ নাও তো রিক, কারা ক্ষোভের আগুন জানালো। তুমি দেখো, ভারতীয় জনতা পার্টি প্রথমে নাচতে শুরু করেছিল, 1 কোটি বাদ, 1.5 লক্ষ বাদ, 5 লক্ষ বাদ, 10 লাখ বাদ, ওই জেলায় 50 লক্ষ বাদ। এখন সেই দলের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? জ্ঞানেশ কুমার দিল দিতে বসে জ্ঞান দেবেন না, পশ্চিমবঙ্গের এসআইআর অন্যরকম, পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি সংবেদনশীল, কোথাও না কোথাও সমস্ত দল ম্যাপিং করছে। আমি তোমাকে বলেছিলাম। শুধু তাই নয়, আমি বলছেন যে 12 জনের প্রতিনিধি দল পাঠালে শুধু হবে না, আপনি নিজে আসুন, এসে দেখুন কেমন ভাবে এসআইআর হচ্ছে। জ্ঞানেশ কুমারকে আসার আহ্বান, এবং আজকে 13 জনের টিম দেখো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোথায় গেছে ভিজিট করতে? ডায়মন্ড হারবার, পলতা। হ্যাঁ, কেন গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ দিয়েছে, তাই বোধহয় জ্ঞানেশ কুমার পাল্টা চ্যালেঞ্জ নিয়ে একজন অবজারভারকে দিয়ে একটা বডি গঠন করিয়ে 13 জনের টিমকে আজকে সকাল 7:30টার মধ্যে ডায়মন্ড হারবার এবং ফলতাতে পাঠিয়ে দিয়েছেন। সেখানে বিএলওরা কি কাজ করছেন, এসআইআর কতটা সঠিক হয়েছে, ভুতুরে ভোটার রয়েছে কিনা, ভুয়ো ভোটার রয়েছে কিনা, সেইগুলো দেখার জন্য পাঠিয়ে দিচ্ছেন। তা তোমার কি মনে হয় এই খেলাটা শুধুমাত্র একটা প্রশাসনিক খেলা চলছে? একেবারেই নয়, সম্পূর্ণ একটা নিবিড় রাজনৈতিক, যেমন এসআইআর চলছে, আমি বলবো এই মুহূর্তে বঙ্গে চলছে পিআইআর, পলিটিক্স ইন্টেন্সিভ রিভিশন। এই পলিটিক্স ইন্টেন্সিভ রিভিশনের কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কারিগর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দিলেন এই সময় কেন্দ্রীয় বঞ্চনার কথা। বিএলওরা আরো খেপে গেল। তুমি দেখে চলে এসো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, একেবারে রাইটার্সের পেছনে বাওয়াল্লরি বিল্ডিং, তার বাইরে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধফুদ্ধ হবে, রেলিং ফেলিং দেওয়া, তুমি তো গিয়েও ছিলে। তারা এখনো বসে রয়েছে এবং তারা বিরক্ত। এবং বিএলওরা তারা তো একটা প্রশাসনিক লেভেলের অন্য কাজে রয়েছে, তাহলে তাদের বাড়তি ছুটি নেই, তাদেরকে তার মধ্যেই ওই ফর্ম জমা নিতে হচ্ছে। তারপর তো এখন সাধারণ মানুষ তাদের কাছে বড় শত্রু। কোনো পাড়ায় বলছেন ফর্ম নিতে যাচ্ছে না, স্কুলে বসে আসছে, ফর্ম দিয়ে আসতে হচ্ছে। আবার কোনো জায়গায় ফর্ম দিয়েই আসেননি, এই ধরনের অভিযোগ বিএলওকে পড়তে হচ্ছে। একাধিক বিএলওর মৃত্যুর ঘটনা ঘটে গেছে। ফলে আমি আবার বলছি, এই পলিটিক্স ইন্টেন্সিভ রিভিশনের দিকে নজর রাখতে হবে। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি 5-0 গোল বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিয়ে দিয়েছে। তুমি কি এখনো পর্যন্ত এসআইআর নিয়ে বড় কোনো মুভমেন্ট, একমাত্র পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া, তিনি বারে বারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাচ্ছেন, তিনি একটা চেষ্টা করছেন কিছু একটা তৈরি করার এসআইআর নিয়ে, তিনি চমকাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, কিন্তু ফ্রুটফুল। তুমি শুভেন্দু অধিকারীর ছবিটা সরিয়ে দাও, এছাড়া বিজেপির আর কোনো নেতা যিনি রাস্তায় নেমে বিরাট আন্দোলন করলেন বা এসআইআর সমর্থনেই যদি কিছু করলেন, বিজেপি তো এসআইআরকে সমর্থন করছে পশ্চিমবঙ্গে, ভুয়ো ভোটার বাদ যাবে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে না।
এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই সেবাশ্রয়তে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ তিনি করলেন এবং বিএলওদের টাকা বাড়িয়ে দেওয়ার কথা যেটা বললেন, প্রকারান্তরে কেন্দ্রের ওপর একটা চাপ তিনি তৈরি করলেন, কথা বলা যায়। একদমই, কেন্দ্রীয় বঞ্চনা ও বিএলও প্রায় এক সুতোয় বাঁধা বলা যায়। কারণ আমরা দেখেছিলাম এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একসময় দিল্লির বুকে আন্দোলন সংগঠিত হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রায় লক্ষাধিক লোক নিয়ে। তারপর একটা হুলস্থুল পরিস্থিতি, আবার এই কেন্দ্রীয় বঞ্চনা, যেখানে কেন্দ্র বাংলার ভোটাধিকারকে বঞ্চনা করছে। একই সূত্রে বাঁধা, একই সুতোর এপার আর ওপার, যেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করা হবে। যে কথাটা বারবার বলা হচ্ছে, এসআইআর নিয়ে যে রাজনৈতিক দল প্রথম এই ইস্যুটাকে ধরে রাজনৈতিক ফায়দা তুলতে পারবে, 26শে নির্বাচনে তারা কিছুটা হলেও ডিভিডেন্ড পাবে। কারণ নির্বাচনের প্রধান বিষয় এই এসআইআর। আর এই এসআইআর সংক্রান্ত বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরবো অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।